শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। কেমন আছেন? আপনি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তবে তখন ইরান যুদ্ধের মতন প্রেক্ষাপট ছিল না। এখন আমরা আসলে একটা যুদ্ধ, মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন জায়গায় অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমাদের আলোচনা আসলে সেই প্রসঙ্গেই শুরু করতে চাচ্ছি। আজকে যে ইসরায়েল বনাম ইরান মাঝখানে যুক্তরাষ্ট্র আছে, এই যুদ্ধের 1 মাস পূরণ হলো। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। তো এখন আসলে এই যে সংঘাত, সেই সংঘাতটা কোন পর্যায়ে আছে, বা এই যে যুদ্ধটা চলছে তার পিছনে আসলে উদ্দেশ্যটা কি? আসলে আপনি বললেন এটা একটা যুদ্ধ, কিন্তু আমি বলবো যে এটা ইরানে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা আগ্রাসন, এবং এই আগ্রাসনে সহযোগিতা করছে আরব অনেকগুলো দেশ। প্রায় 10টি দেশ এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত, কিন্তু এই আগ্রাসনের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো তারা মনে করেছিল যে এটা হয়তো 2-3 দিন 4 দিনের ভিতরে এই যুদ্ধটা শেষ হবে, ইরানে একটা রেজিম সরকার পরিবর্তন ঘটে যাবে। ট্রাম্প বলেছিলেন শুরুতে যে শিগগির আমরা বিজয়ী হতে চলেছি, কিন্তু আসলে তা ঘটেনি। ইরান আসলে বিস্ময়ের জন্ম দিয়েছে। তারা 1 মাস টিকে আছে এবং অনেক নেতৃবৃন্দকে তারা হারিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব অনেককে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হত্যা করেছে, কিন্তু ইরানে কিন্তু কোনো সরকার পরিবর্তন হয়নি। ইরানের মানুষ আত্মসমর্পণ করেনি। যুদ্ধে 1 মাস তারা টিকে আছে। এখন আমি বলবো যুদ্ধটা প্রলম্বিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র একটা সম্মানজনক পিছু হটার চেষ্টা করছে, যে যুদ্ধটা শেষ করার একটা সম্মানজনক পথ যুক্তরাষ্ট্র খুঁজছে। কিন্তু ইরানে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান সহ অন্যান্য বড় শহরগুলো ধ্বংস হয়ে গেছে, ওদের নেতৃত্ব হারিয়ে ফেলেছে ওরা। কিন্তু ইরান যে সামরিক কৌশল নিয়েছে, যে যুদ্ধটা শুধু ইসরায়েল আমেরিকাকে প্রতিরোধ নয়, ইসরায়েল এবং আমেরিকার যেসব সহযোগী দেশ উপসাগরে আছে, মধ্যপ্রাচ্যে আছে, তাদেরকেও সে যুদ্ধের শরিক করে ফেলেছে, যে আমি একা কেন ক্ষতিগ্রস্ত হব, তোমরাও ক্ষতিগ্রস্ত হও। তার এই কৌশলের কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে এখন পিছু হটতে বা একটা পথ খুঁজতে। ফলে এই মুহূর্তে যেটা চলছে, যুদ্ধ চলছে এবং একটা আলোচনাও চলছে। আলোচনাটা এখনো কোনো ফল দেয়নি, কিন্তু এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা আলোচনায়ও শরিক আছে পর্দার অন্তরালে। এই পিছনে আসলে উদ্দেশ্যটা কি? ইসরায়েলের গ্রেটার ইসরায়েল হওয়া, নাকি যুক্তরাষ্ট্রের আলো শক্তিশালী হওয়া? আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা কমন লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, তাদের পছন্দসই একটা সরকার প্রতিষ্ঠা করা এবং তাদের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। সেই লক্ষ্য পূরণ হয়নি। কিন্তু ইসরায়েলের অন্য যে লক্ষ্য ছিল, যে ইরানকে সামরিকভাবে পর্যুদস্ত করা, কাবু করে ফেলা, তার সামরিক সক্ষমতাকে নিশ্চিহ্ন করে দেওয়া, ইসরায়েল সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে। আমি বলবো যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো 50-60 ভাগ ইতিমধ্যে ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। ফলে ইসরায়েলের জন্য যে মধ্যপ্রাচ্যে যে একটা বৃহত্তর ইসরায়েল গড়ে তোলার যে পরিকল্পনা, স্বপ্ন, প্রত্যাশা, সেইটা বাস্তবায়নের পথে ইরান ছিল একটা বড় প্রতিবন্ধক। তো সেই ক্ষেত্রে তারা ইরানকে অনেকটাই দুর্বল করতে পেরেছে ইতিমধ্যে। 10টা দেশের কথা যে বললেন, সেই 10টা দেশে আমরা জানলাম যে ঘাঁটি ছিল। তো 10টা দেশের মধ্যপ্রাচ্যে আসলে ইউএস ঘাঁটির কি দরকার ছিল, বা এই যে এখান থেকে আসলে অন্যান্য দেশে যে ইরানকে হুমকি দেওয়া হতো, তো সেই জায়গাতে আসলে আরব দেশগুলো সামনের দিনে ইরানের সাথে সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে? দেখুন, ওআইসি বলে যে সংগঠনটা আছে, মুসলিম দেশগুলোর সংগঠন, 56টা দেশ এটার সদস্য। আপনি খেয়াল করবেন যে ইরান যে লড়ছে একটা আগ্রাসনের বিরুদ্ধে, একটা অন্যায় যুদ্ধের বিরুদ্ধে, ইরানের পাশে একটা মুসলিম প্রধান দেশও কিন্তু দাঁড়ায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলো আগে থেকেই ইরানের বিরুদ্ধে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে আমি বুঝাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকরা, জনগণ নয়। এই শাসকরা হলো আমেরিকার পুতুল সরকার, আমেরিকার অনুগত সরকার। তারা তাদের নিরাপত্তার জন্য, এবং প্রত্যেকটা দেশে তো বিপুল খনিজ পদার্থ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেটা যাতে অবাধে তারা লুণ্ঠন করতে পারে আমেরিকার সহযোগিতা, আমেরিকা তাদের টাকাতেই এইসব দেশে তাদের নিরাপত্তার জন্য ঘাঁটি বানিয়ে রেখেছে। এই ঘাঁটিগুলো থেকেই কিন্তু ইরানে আক্রমণ চালানো হয়েছে। ইরানে কিন্তু নিউ ইয়র্ক শহর থেকে যে বোমা ফেলা হচ্ছে না, মধ্যপ্রাচ্যের অনেক ঘাঁটি থেকেই
বা জলসীমা থেকে আক্রমণ করা হচ্ছে। ফলে ইরানের বিরুদ্ধে শুধু আমেরিকা বা ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রধান দেশগুলো ইরানের বিরুদ্ধে। ফলে ইরান তাদের ওইখানেও হামলা করছে এবং ভবিষ্যতেও ইরান এগুলা নিশ্চয়ই মনে রাখবে, কারণ তাদের নেতৃবৃন্দ এই রাষ্ট্রগুলোর কারণেই মারা পড়েছে। ফলে এবং এই রাষ্ট্রগুলো ভবিষ্যতেও তাদের নিরাপত্তার জন্য আমেরিকার উপরই নির্ভরশীল থাকতে হবে। কিন্তু এবার প্রমাণিত হলো বিশেষভাবে ইরানের হামলার মুখে যে কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র এদের নিরাপত্তা দিতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার গুরু ভাবা, অভিভাবক ভাবার মিটটা এবার ভেঙে দিয়েছে ইরান। তো সেক্ষেত্রে আমরা দেখি যে তেলের উপরে তো একটা ডলারের আধিপত্য থাকে, মিথ যেহেতু ভেঙে যাচ্ছে, ডলারের আধিপত্য তেলের উপরে থাকবে কিনা? না, এখন দেখুন ইরান তো সামরিক বিবেচনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় অত্যন্ত ছোট একটা দেশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তো কোনো সামরিক তুলনাই হয় না। কিন্তু ইরানকে যে এখন প্রায় ধ্বংসের কিনারে নিয়ে যাওয়া হয়েছে, এইটা তো আমেরিকার খবরদারিত্ব বাড়লোই এই অঞ্চলে। এবং ইরানের আগে ভেনেজুয়েলা যেভাবে রাষ্ট্রপতিকে তুলে নেওয়া হয়েছে, কিউবাকে যেভাবে অবরোধ দিয়ে প্রায় মেরে ফেলা হচ্ছে, ফলে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের নতুন করে এক ধরনের, আমি বলবো, একটা সন্ত্রাসী আধিপত্য কিন্তু কায়েম হয়েছে। এই আধিপত্যের মধ্য দিয়ে তার ডলারের আধিপত্য কিছুটা কায়েম করতে পেরেছে, এটাও একটা বাস্তবতা। আপনি বলছিলেন যে আলোচনা চলছে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধে, তো সেই অবস্থায় আমরা দেখলাম স্থলবাহিনী ইরানে পাঠানোর, এক ধরনের স্থলবাহিনী হয়তো পৌঁছে যাবে, তো সেটিও চলছে পাশাপাশি। তো সেক্ষেত্রে যুদ্ধ বন্ধ হবে কিনা, বা হরমুজ প্রণালী দিয়ে আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের তেলের উপরে তো অনেক দেশই নির্ভরশীল, যুদ্ধ আরো দীর্ঘমেয়াদী হলে এই দেশগুলো কি ধরনের ক্ষতির মুখে পড়বে? না, যুদ্ধের 1 মাস চলা মানে ইতিমধ্যে এটা একটা দীর্ঘমেয়াদী হয়েই গেছে এবং এখন পর্যন্ত তো চলছে, ফলে আরো অনেকদিন যুদ্ধ থাকবে। ইরান যে কৌশল নিয়েছে হরমুজ প্রণালী দিয়ে সবার তেলের জাহাজ কিন্তু থামাচ্ছে না, বন্ধ করছে না। বাংলাদেশ সহ অনেক দেশের তেলের জাহাজকে সে চলতে দিয়েছে। অর্থাৎ সে বন্ধুত্ব এবং শত্রুতার একটা রেড লাইনও তৈরি করেছে, এটা তার একটা কৌশল। এবং যুক্তরাষ্ট্রের কারণে, এই আগ্রাসনের কারণে সারা বিশ্বে, ইউরোপেও আমেরিকাতেও জনজীবনে খরচপাতি বেড়ে গেছে, ব্যয়ভার বেড়ে গেছে। সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে আসলে একটা আগ্রাসন চালানো হয়েছে। আমি বলবো এই যুদ্ধ শুধু ইরানের মানুষ ক্ষতিগ্রস্ত নয়, বাংলাদেশের পর্যন্ত মানুষ ক্ষতিগ্রস্ত, একইভাবে ভারত, পাকিস্তান, অন্যান্য দুনিয়ার অন্য জায়গার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যুদ্ধ যত প্রলম্বিত হবে তত ক্ষতিগ্রস্ত হতে থাকবে কিন্তু এইসব দেশ। ইরানকে অন্য সময় যুক্তরাষ্ট্রের জনগণ, মানে অন্য যুদ্ধগুলোতে দেখা গেল যে যখন ইরাকে আক্রমণ হলো বা আফগানিস্তানে, তখন যুক্তরাষ্ট্রের জনগণ এক ধরনের যুদ্ধের পক্ষে ছিল বলে মনে হয়েছিল, পুরোপুরি বিপক্ষে ছিল না। তো ট্রাম্পের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণ আসলে সেভাবে সমর্থন আছে বলে মনে হচ্ছে না। তাদের অবস্থান কিরকম মনে হচ্ছে? আসলে যুক্তরাষ্ট্রের সরকার, মানে ডেমোক্রেট দল হোক, রিপাবলিকান দল হোক, এরা তো কম বেশি সারা পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তার করে চলেছে। এরা যখন কোনো পৃথিবীর অন্য জায়গায় যখন কোনো আগ্রাসন চালায়, তার পক্ষে জনমত তৈরি করে সে দেশের বড় বড় মিডিয়াগুলোর মাধ্যমে মানুষের মনকে প্রস্তুত করে নেয়, মানুষের থেকে সমর্থন ওরা আদায় করে নেয়। কিন্তু এবারের যুদ্ধে ট্রাম্প সেটা পারেনি, অনেকটাই পারেনি। কারণ এই যুদ্ধটা, এই আগ্রাসন সম্পূর্ণরূপে একটা অযৌক্তিক। কারণ ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি, যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করেনি। ফলে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের কাছে গ্রহণযোগ্য করা ট্রাম্পের পক্ষে খুব কঠিন ছিল এবং উনি সেটা পারেননি। কিন্তু তারপরে এই যুদ্ধ চালানো যাচ্ছে কিভাবে? ট্রাম্প যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের খুব শক্তিশালী অর্থনৈতিক জনগোষ্ঠী, একটা গোষ্ঠী হলো সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলো। এরা বড় বড় কোম্পানি, এদের স্বার্থে গিয়েছে এই যুদ্ধ। কারণ এরা এখন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে নতুন করে সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে। যুদ্ধকালে স্টক মার্কেটে এদের অনেক কোম্পানির স্টক প্রাইস অনেক বেড়ে গেছে। ট্রাম্পের রাজনৈতিক মিত্র, অর্থনৈতিক মিত্র এরা। ট্রাম্পের নির্বাচনী তহবিলে এই কোম্পানিগুলো অনেক অর্থ দিয়েছে। ফলে ট্রাম্প আমেরিকার জনগণের মতামতের তো তোয়াক্কা করছে না, উনি কোম্পানিগুলোর স্বার্থ দেখছে। সামনে তো ট্রাম্পের জন্য আর একটা যুদ্ধ আছে নিজের দেশে, মিড টার্ম ইলেকশন। সেই যুদ্ধ, মানে সেখানে আসলে এটার প্রভাব পড়বে কিনা? সেটা একটা প্রভাব পড়বে, কারণ আমেরিকার জনগণ ট্রাম্পের এই যুদ্ধে যেহেতু সম্মত নয় বড় অংশই, সেইটা নির্বাচনে হয়তো প্রভাব পড়বে। কিন্তু একটা ব্যাপার কি, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টির ভিতর
মানে ফারাক কমই থাকে। অভ্যন্তরীণ বিষয়ে তাদের অনেক মত পার্থক্য থাকে, ভিন্ন মত থাকে, কিন্তু অন্য দেশে দখলের ক্ষেত্রে, অন্য দেশে আগ্রাসন চালানো, যুদ্ধের ক্ষেত্রে তাদের খুব বেশি ফারাক থাকে না। দেখুন, আফগানিস্তানে তারা প্রায় 20-25 বছর যুদ্ধ করেছে। তখন তো যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটরাও ক্ষমতায় এসেছে, রিপাবলিকানরা এসেছে, কিন্তু তাতে আফগানদের ওরা ছাড় দেয়নি। কিন্তু আফগানিস্তানে তো শেষ পর্যন্ত দেখা গেল যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে গেল। তো ইরানের ক্ষেত্রে ইরানের সামনের দিনে আসলে অবস্থা কি হবে? আমি তো এটা যদি আমার ব্যক্তিগত বিবেচনায়, ইরান ইতিমধ্যে এই যুদ্ধে বিজয়ী হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মতো, ইসরায়েলের মতো একটা যৌথ শক্তিকে এবং অন্যান্য তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে যে 1 মাস তারা টিকে আছে, এতে এক দফা তারা বিজয়ী হয়েছে। এবং এখন যদি আলোচনা ফলপ্রসূ হয় এবং তারা যদি এই নিশ্চয়তা আদায় করতে পারে যে আমাদের অবরোধ তুলে নিতে হবে এই যুদ্ধ থামানোর জন্য, তাহলে ইরানের পূর্ণ বিজয় হবে এই যুদ্ধে। এবং আগের দিনে যেভাবে যুক্তরাষ্ট্র যে কোনো দেশে 5 দিনের ভিতরে একটা বিজয় পেয়ে যেত, তছনছ করে দিতে পারত, ভিয়েতনাম, আফগানিস্তানের পর ইরানে প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা এখন আর নেই। এবং আরেকটা জিনিস আমরা দেখলাম, জাতিসংঘ সহ বৈশ্বিক কোনো সংস্থা আর নেই। এরকম অবস্থায় যুক্তরাষ্ট্রের যে একটা সন্ত্রাসী চেহারা বিশ্ব দেখলো, ফলে সারা পৃথিবীব্যাপী তার একটা নৈতিক পরাজয় ঘটলো। কিন্তু সে একটা সুপার পাওয়ার, এটা ঠিক আছে, বিশ্বের 1 নম্বর শক্তি তারা, কিন্তু বিশ্বজুড়ে তার নৈতিক কোনো আধিপত্য এখন আর নেই। যুদ্ধ সরঞ্জামের কথা বলছিলেন আপনি, তো যুদ্ধ সরঞ্জাম বা অন্য প্রযুক্তির ক্ষেত্রে তো আসলে দুই পরাশক্তি চীন ও রাশিয়াও এগিয়ে। তো তারপরও তারা তো যুদ্ধে সরাসরি ভাবে অংশ নিচ্ছে না বা তাদের কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বারবার তাদেরকে নানানভাবে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে আসলে এই চেষ্টাগুলো করা হচ্ছে যদি একটু বলেন, বা কিভাবে তারা এই যুদ্ধের সাথে আসলে আছেও? দেখুন, চীন, রাশিয়া, আমেরিকার ভিতর মিল তো প্রধান জায়গায় তো মিল। 3টা দেশই পুঁজিতান্ত্রিক রাষ্ট্র। তাদের ভিতর তাহলে ফারাকের জায়গা, প্রতিদ্বন্দ্বিতার জায়গা কোথায়? বাজার নিয়ে, যে আমরা কে কোন জায়গায় বাজার দখল করব, বৈশ্বিক বাজার নিয়ে দ্বন্দ্ব। আদর্শিকভাবে অর্থনৈতিক ধরনের ক্ষেত্রে মানে তাদের ভিতর কিন্তু কোনো ফারাক নেই। চীনের অবস্থান হলো যুক্তরাষ্ট্রের সাথে তারা এই মুহূর্তে কোনো যুদ্ধে লিপ্ত হবে না কোনো অবস্থাতে। তারা নিজেদের শক্তি সমৃদ্ধি এখন পুঞ্জীভূত করে আরো এগোতে চায়, আরো শক্তি অর্জন করতে চায়। আর সামরিক সক্ষমতায় চীন এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে 4-5 বছর যুদ্ধে সে ইতিমধ্যে শক্তির ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে, অনেক পর্যুদস্ত অবস্থায়। ইরানের পাশে রাশিয়া এবং চীন আছে বটে, কিন্তু সেটা প্রকাশ্যে নয়, পেছনে। মানে তারা সামরিক সরঞ্জাম বিক্রি করে, সামরিক প্রযুক্তি সরবরাহ করে, ইরানের তেল কিনে চীন তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। কারণ যুক্তরাষ্ট্রের অবরোধের মুখেও ইরান যে এত সামরিক সক্ষমতা অর্জন করেছে, সেই আর্থিক স্বাচ্ছন্দ্য সে পেয়েছে তো তেল বিক্রি করে, এবং সেই তেল কিনেছে চীন প্রধানত। ফলে চীন এবং রাশিয়া ইরানের পাশে আছে, কিন্তু প্রকাশ্যে নেই, কিন্তু এবং প্রকাশ্যে থাকবেও না। দেখুন, আজকে যদি আদর্শিকভাবে সমাজতান্ত্রিক বিশ্ব থাকতো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিতান্ত্রিক বিশ্বের বিরুদ্ধে একটা প্রতিরোধ বা একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পারত। কিন্তু চীন, রাশিয়া কিন্তু আদর্শিকভাবে যুক্তরাষ্ট্রের উল্টো জায়গায় নেই। তারা আদর্শিকভাবে একই ধরনের শক্তি, তাদের ভিতর প্রতিদ্বন্দ্বিতা হলো নেতৃত্ব নিয়ে, বাজার দখল নিয়ে। তো এইটাকে তারা পরস্পরের সংঘাতের জায়গায় নিতে চায় না। দেখুন, ইউক্রেন যুদ্ধের পরেও কিন্তু রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ায়নি, কিন্তু এটা তো সত্য, ইউক্রেনের পিছিয়ে যুক্তরাষ্ট্রই রয়েছে। যুদ্ধটা তো যুক্তরাষ্ট্রের প্রক্সির সাথে রাশিয়ার হচ্ছে, কিন্তু উভয়ের সাথে সরাসরি কোনো যুদ্ধ হয়নি। কারণ চীন এই মুহূর্তে এবং রাশিয়াও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো সংঘাতে লিপ্ত হবে না। এই যুদ্ধের মাধ্যমে তাহলে কে লাভবান হচ্ছে ফাইনালি? যে আমরা যদি তেলের কথা বলি বা অর্থনৈতিক দিক থেকে আসলে লাভটা কার হলো? রাষ্ট্র হিসেবে ইসরায়েলের লাভ হয়েছে। কারণ ইসরায়েলের একটা বিরাট স্বপ্ন যে তারা মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর ইসরায়েল কায়েম, গ্রেটার ইসরায়েল, এবং তারা ইতিমধ্যে সিরিয়াকে একটা ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে, আসাদকে তাড়িয়েছে, এবং সিরিয়ার বিপুল জায়গা নিয়ে তারা একটা বাফার জোন করেছে। তারা এবারও লেবাননের কিছু জায়গা দখল করে রাখবে, ইরাকেও তারা যখন তখন হামলা চালাতে পারে। এভাবে তারা নিজেদের সীমান্তকে ক্রমাগত বড় করবে, এবং ইরান দুর্বল হয়ে যাওয়ার কারণে তাদের এই বড় করার ক্ষেত্রে, নিজেদের এই যে গ্রেটার ইসরায়েল করার ক্ষেত্রে তারা আর কোনো বাধা পাবে না। রাষ্ট্র হিসাবে ইসরায়েল এভাবে লাভবান হয়েছে। আর সারা পৃথিবীব্যাপী যদি বলেন লাভবান হচ্ছে, প্রচন্ডভাবে লাভবান হচ্ছে সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলো। তারা যথেষ্ট অস্ত্র বিক্রি করেছে, আরো বিক্রি করার
সুযোগ পাবে এবার। এই যুদ্ধে জয় হলে কি ইসরায়েলও নতুন পরাশক্তি হয়ে উঠবে কিনা বিশ্বের সামনে? আমেরিকা বা অন্যান্য দেশের মতো ইসরায়েলও একটা পরাশক্তি হিসেবেই গণ্য হবে কিনা? মধ্যপ্রাচ্যে অবশ্যই গড়ে উঠবে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে শক্তিশালী দেশগুলো ছিল, যেগুলো আমরা আমাদের তরুণ কৈশোর অবস্থা থেকে দেখেছি, ইরাক, লিবিয়া, সিরিয়া, তাদেরকে কিন্তু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এখন লেবাননকে প্রায় ধ্বংস করা হচ্ছে এবং ইরানকেও ধ্বংস। তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোনো প্রতিদ্বন্দ্বী ওইভাবে থাকছে না, তুরস্ক ছাড়া। এবং ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে এটা এসেছে যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং পাকিস্তান। এই দুটো মুসলিম প্রধান দেশকে তারা টার্গেট করবে। অর্থাৎ ইসরায়েল ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একটা পরাশক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সহায়তায়। এই যুদ্ধে কোনো না কোনো জায়গায় ধর্মের কথাও এসেছে। ইসলাম এবং যে বনি ইসরায়েল বা অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো, সেগুলোর যেভাবে লেখা ছিল বা যেসব ঘটনাগুলোর বর্ণনা ছিল, যে ঘটনা আসলে এরকম ঘটবে, বা এই যে জায়গাগুলো এসেছে, এগুলো আসলে টানার কারণ কি? আসলে কোনো ধর্ম এইভাবে যুদ্ধের কথা বলে না। ধর্ম, প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলে। শান্তির জন্যই তো পৃথিবীতে ধর্মগুলো এসেছে। কিন্তু আপনি জানেন, যেমন আমাদের দেশের রাজনীতিতে বা দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশের রাজনীতি বা অন্যান্য দেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়। এটা হলো কিছু কিছু মানুষ তাদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। যুদ্ধের ক্ষেত্রেও তাই। যেই শাসক গোষ্ঠী যুদ্ধ চায় নিজেদের স্বার্থে, এবং সেই যুদ্ধকে যখন জনগণের কাছে গ্রহণযোগ্য করাতে পারে না, তখন তারা জনগণের সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে ধর্মকে ব্যবহার করা শুরু করে। ট্রাম্প এবার যুদ্ধের শুরু থেকে ধর্মকে ব্যবহার করছে, যে ইরানের বিরুদ্ধে আমরা একটা ধর্মযুদ্ধে লিপ্ত। ইসরায়েলও সবসময় বলে যে আমরা মধ্যপ্রাচ্যে যত অনাচার করছি, এগুলো আসলে আমাদের মাতৃভূমিটা রক্ষার জন্য, যেই মাতৃভূমি গড আমাদের, ঈশ্বর আমাদের দিয়েছে, অর্থাৎ এটা গিভেন, এটা কিতাব আমাদের এই ভূমি দিয়েছে, আমরা সেই ভূমি রক্ষার জন্য যুদ্ধ করছি। কিন্তু এটা হলো আসলে জনগণের মনোজগৎকে ভিন্ন দিকে প্রভাবিত করা, জনগণের সম্মতি আদায়ের জন্য একটা অপচেষ্টা, একটা নষ্ট প্রচেষ্টা আকারে ধর্মকে ব্যবহার করা হয়। দেখুন, ইরান কিন্তু এটা বলেনি। ইরানে মোল্লাতন্ত্র রয়েছে, একটা ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা, কিন্তু তারা অন্তত এইটুকু বলেনি যে এটা ইসলাম বনাম খ্রিস্টানিটির যুদ্ধ। ইরান মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করছে, এবং এই যুদ্ধের ধরন হলো অনেকটা জাতীয়তাবাদী ধাঁচের, যে আমরা আক্রান্ত হয়েছি, আত্মরক্ষার অধিকার আমাদের আছে। কিন্তু ইরান কোনো সময় বলছে না যে খ্রিস্টানরা মুসলিমদের উপর আক্রমণ করেছে। ইরানের দিক থেকে এই সততা আমরা দেখেছি, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই সরকারই আসলে এটাকে ধর্মযুদ্ধের চেহারা দিতে চাচ্ছে। এটা তাদের জনগণকে যুদ্ধের পেছনে জড়ো করানোর জন্য। ইরানের ভেতরে যারা তাদের সরকারের বিপক্ষে ছিল, তাদেরকে আমরা দেখেছি এক ধরনের পেট্রোনাইজ করার চেষ্টা হয়েছিল এবং বেশ আন্দোলন হয়েছিল তখন। সেই জনগণ আসলে যারা বিপক্ষে ছিল, আয়াতুল্লাহ খামেনি সহ অন্য তখনকার সরকারের বিপক্ষে, তাদের অবস্থানটা এখন আসলে কেমন? দেখুন, ইরানে যেই সরকার রয়েছে গত প্রায় 35 বছরেরও বেশি সময় ধরে, ইরানে গণতন্ত্রের দারুণ সংকট রয়েছে। এই সরকার মানে মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেয় না। ইরানে ভিন্ন মতাবলম্বীদের নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করার সুযোগ নাই। ইরানের মানুষ নানা সময় গণতন্ত্রের জন্য, আরো অধিকতর গণতান্ত্রিক শাসনের জন্য সংগ্রাম করেছে এবং করছে। কিন্তু তার মানে এই নয় যে তারা বিদেশিদের সহায়তায় সরকার পরিবর্তন করতে চায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ইরানের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংগ্রামকে অজুহাত হিসাবে দেখিয়ে বা ওইটাকে ব্যবহার করে এখানে রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়। ইরানের মানুষ কিন্তু রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছে না মোটে। ফলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন আগ্রাসন চালালো, তারা তাদের গণতান্ত্রিক সংগ্রাম অনেকটা স্থগিত করেই মাতৃভূমি রক্ষার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থক হিসাবে আছে, এটা আমি দাবি করব আর কি। ইরানের মানুষ এতটা বোকা নয় যে তাদের সংগ্রামকে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাতে সঁপে দিবে, এবং সেইটা হয়ওনি। যুক্তরাষ্ট্র ভেবেছিল 7 দিনের ভিতরেই হামলার মধ্যে ইরানের মানুষ রাস্তায় নেমে এসে তাদের খামেনি সরকারকে উৎখাত করবে এবং যুক্তরাষ্ট্র রাজতন্ত্র ফিরিয়ে আনবে, রেজা পাহলভি আবার যুক্তরাষ্ট্র থেকে যে ইরানের শাসক হবে। ইরানের মানুষ এটা কখনো মেনে নেবে না। কিন্তু যুদ্ধের আগে যেমন, যুদ্ধের পরেও, এই যুদ্ধ থামলেও ইরানের মানুষের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে। তারা চাইবে ইরানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক, কিন্তু সেটা যুক্তরাষ্ট্রের সহায়তা ওরা করতে চায় না।
আপনি যেমন বলছিলেন যে এই যুদ্ধে লাভবান হবে আসলে যুদ্ধ সরঞ্জাম যারা তৈরি করে সেসব দেশ, তো যুদ্ধ সরঞ্জাম তো এখন মধ্যপ্রাচ্যের দেশ বা তুরস্কও তৈরি করে থাকে, তারাও কি কোনোভাবে লাভজনক অবস্থায় গেল কিনা? হবে তো। তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতোই তুরস্ক এখন অস্ত্র বিক্রেতা অন্যতম বড় দেশ। দেখুন, এই যুদ্ধের পর শুধু তো মধ্যপ্রাচ্যের দেশ না, সারা পৃথিবীর ছোট ছোট দেশগুলো চাইবে আমার নিরাপত্তা গোছানোর জন্য আরো অস্ত্র ক্রয় করি। বাংলাদেশও চাইবে, এবং বাংলাদেশও সম্প্রতি তুরস্কের অস্ত্রের গুরুত্বপূর্ণ ক্রেতা। অন্যান্য দেশও, পাকিস্তানও বড় ক্রেতা। ফলে যারাই পৃথিবীব্যাপী অস্ত্র উৎপাদনকারী দেশ তারা সবাই লাভবান হবে, তুরস্ক ব্যবসাও বাড়বে। পাকিস্তান কেন আসলে থ্রেট? পরে যে বললেন যে পাকিস্তানও আসলে এক ধরনের থ্রেট। পাকিস্তানের সমস্যা মানে ইসরায়েলের কাছে সমস্যা হলো পাকিস্তান একটা মুসলিম প্রধান দেশ এবং তার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেখুন, এখানে কৌতুকের দিক হলো পৃথিবীর 9টা দেশে পারমাণবিক বোমা আছে, প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র আছে, তাতে ইসরায়েল নিজেও আছে। কিন্তু ইরান, পাকিস্তান যখনই পারমাণবিক প্রযুক্তি আয়ত্ত করার চেষ্টা করেছে তখনই তারা আপত্তি তুলেছে যে মুসলিম প্রধান কোনো দেশে পারমাণবিক বোমা থাকতে পারবে না, এই প্রযুক্তি থাকতে পারবে না। মানে খুবই অযৌক্তিক একটা অবস্থান। তো ইরান তো কখনো বলেনি সে পারমাণবিক বোমা বানিয়েছে, তার আগে ইরানকে ধ্বংস করা হচ্ছে। পাকিস্তানে তো এই বোমা রয়েছে। ফলে ইসরায়েল অনেকদিন থেকে, বহু আগেও একবার ভারতকে অফার দিয়েছিল যে চলো যৌথভাবে যে আমরা পারমাণবিক স্থাপনাগুলো হামলা করি। আপনি জানেন ইসরায়েল একবার ইরাকে পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল সাদ্দাম হোসেনের সময়। সেই সময় ভারতকে সাথে নিয়ে পাকিস্তানেও হামলার পরিকল্পনা ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী সেই পরিকল্পনায় সায় দেয়নি। কিন্তু ইসরায়েলের এখনো মনে আছে যে একমাত্র মুসলিম প্রধান দেশ যার হাতে পারমাণবিক প্রযুক্তি রয়েছে, সে মনে করে এই প্রযুক্তি কোনো না কোনো ভাবে অন্যান্য মুসলিম প্রধান দেশেও ছড়াবে, যাবে। সেটা বন্ধ করার জন্য ইসরায়েল মনে করে যে, এরকম প্রচুর লেখাজোখা আপনি পাবেন যে পাকিস্তানেও ইসরায়েল হামলা চালাতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবারও এই মার্চ মাসেই টুইটারে সে বিষয়ে নিজেই বলেছেন। যুদ্ধে আমরা দেখলাম যে ইরান যেসব প্রযুক্তি ব্যবহার করছে সবই আসলে নিজস্ব প্রযুক্তি, মানে যেই শহীদ ড্রোন বা অন্য যেসব প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই প্রযুক্তির পেছনে আসলে অন্য কারো সহায়তা, বিশেষ করে চীনের সহায়তার এক ধরনের কথা শোনা যায়। আসলে সবই নিজেদের প্রযুক্তি নয় ওদের। কিন্তু আপনি জানেন যে ইরান কিন্তু একটা পারস্য সভ্যতা। ইরান কিন্তু শিক্ষায় অত্যন্ত অগ্রসর আগে থেকে, এবং বিশ্বের যারা নামকরা গণিতবিদ তাদের অনেকে কিন্তু ইরানের। মানে ইরান কিন্তু বিজ্ঞানে অনেক উন্নত আগে থেকে, তুরস্ক এবং ইরান দুটোই। ইরান বিশেষভাবে উন্নত, ফলে তাদের এই ধরনের জ্ঞানগত সক্ষমতা আছে মিলিটারি সায়েন্সে। কিন্তু তারা একা এটা পারেনি। এবং ইরানের যেহেতু অর্থ সম্পদ আছে, খনিজ তেল আছে, মানে আর্থিক সামর্থ্য, জ্ঞানগত সামর্থ্য এগুলা ছিল আগে থেকে, কিন্তু তারা প্রযুক্তিগত সামর্থ্যটা অর্জন করেছে চীন এবং রাশিয়া থেকে। ফলে চীন, রাশিয়া, ইরান মিলে একটা সহযোগিতার সম্পর্ক তো আছে, তারই ফলে ইরানে এই বিকাশটা ঘটেছে। আরেকটা ব্যাপার হলো, দেখুন, কোনো মানুষ যেমন কোণঠাসা হয়ে গেলে সে তো তার আত্মরক্ষার উপায়গুলো খুঁজে নেয়, আবিষ্কার করে নেয়। ইরানকেও গত কয়েক দশক ধরে আমেরিকা অবরোধ করে রেখেছে, এবং ইরান জানে ইসরায়েল তাকে ধ্বংস করতে চাইবেই কোনো না কোনো। ফলে ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে আগে থেকে। আর কোনো রাষ্ট্র যখন মরিয়া হয়ে কোনো চেষ্টা করে, সে সেটা অর্জন করে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অর্জনের কথা ছিল না, পাকিস্তান একটা দরিদ্র দেশ ছিল। কিন্তু ভুট্টোর আমলে ভুট্টো বলেছিলেন যে আমরা ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাবো, এবং ঠিকই বানিয়ে ফেলেছে। কোনো জাতি, রাষ্ট্র যখন চায় যে আমি আমার আত্মরক্ষার উপায় অর্জন করব, সে সেটা পারে। এই যুদ্ধে আসলে আমরা অনেক কিছুই দেখলাম। তো এই যুদ্ধের কারণে আসলে পৃথিবী কতখানি ক্ষতিগ্রস্ত হলো? কারণ তেল তো আমাদের আসলে বড় একটা জায়গা যেখানে আসলে সবাই নির্ভরশীল। ইউরোপের অনেক দেশই আসলে তেলের উপরে নির্ভরশীল, এখন শিল্প নির্ভরশীল। তো সেক্ষেত্রে কি ধরনের আমরা ক্ষতির মুখে পড়তে যাচ্ছি, বা এর কারণে খাদ্য সংকট বা অন্যান্য সংকটের আসলে সম্ভাবনা তৈরি হলো কিনা? দেখুন, প্রথম যে ক্ষতি হয়েছে, যে বিশ্বে যে একটা নীতি, নৈতিকতা, আইন কানুন, বৈশ্বিক যে ব্যবস্থা ছিল, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিলেন, ইরানে যেভাবে বিনা অপরাধে ইরানের বিরুদ্ধে একটা আগ্রাসন চালালেন,
এবং তাতে আপনি খেয়াল করেছেন বৈশ্বিক কোনো সংস্থা একটু আপত্তি করতে পারেনি, বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই যে বৈশ্বিক একটা সন্ত্রাসবাদ কায়েম হলো, এইটা হলো বিশ্বের সবচেয়ে বড় ক্ষতি। মানে ট্রাম্পের আমল থেকে বিশ্বে এমন একটা যুগে আমরা প্রবেশ করলাম যেখানে যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে যে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বা শক্তিধররা দুর্বলের উপর এইভাবে আক্রমণ চালাতে পারে। এইটা হলো বিশ্বের একটা প্রধান ক্ষতির জায়গা। আর দ্বিতীয় ক্ষতি হলো আপনার খেয়াল আছে ইউক্রেন যুদ্ধের পরে আমরা ভেবেছি যে ইউক্রেন অনেক দূরের দেশ, আমরা তো ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু দেখা গেল ধীরে ধীরে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেল, খাদ্য সংকট হলো অনেক জায়গায়, তাই তো? ইরানের এটার পরেও দেখুন, ইরান যুদ্ধের পরে সারা পৃথিবীতে কিন্তু জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি ইত্যাদি বেড়ে গিয়েছে। এবং আমরাও এই ঈদের বন্ধ সবে শেষ হলো, আগামী সপ্তাহ থেকেই আমরাও টের পাবো যে নানাভাবে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, আমাদের উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আমাদের রপ্তানি সক্ষমতা অনেক কমে যাচ্ছে। ফলে বহুভাবে বিশ্ব ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হলো এই যুদ্ধের ফলে। ফলে এই যুদ্ধ কিন্তু শুধু ইরানের বিরুদ্ধে হচ্ছে না, এই যুদ্ধ এক অর্থে বিশ্বের ছোট ছোট মাঝারি দেশগুলোর বিরুদ্ধেও কিন্তু চলছে নীরবে। এই যুদ্ধের অস্থিরতা দেখি আমরা আমাদের এই এশিয়াতেও চলছে, যেমন আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এক ধরনের অস্থিরতা চলছে, বা মিয়ানমারের সাথে এখনো ভারতের অস্থিরতা নেই সীমান্তে, কিন্তু আসলে অস্থিরতা আবার মনে হয় মাঝে মাঝে শুরু হয়। চীনের সাথে ভারতের এক ধরনের অস্থিরতা দেখতে পাই আমরা মাঝে মাঝে। তো এই ধরনের অস্থিরতাগুলো সামনের দিনে আরো বাড়বে কিনা? আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, একদিকে বেলুচিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান সীমান্তে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, আরেকদিকে বর্মার গৃহযুদ্ধকে ঘিরে বর্মা একটা অস্থির, এবং এই দুটো জায়গায় যে অস্থিরতা তৈরি হয়েছে এটা আরো দীর্ঘমেয়াদে আরো বাড়বে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থামলেও আমরা দেখব আমাদের এই অঞ্চলে এই দু জায়গায় সামরিক উত্তেজনা, ক্ষয়ক্ষতি ইত্যাদি হচ্ছে। এবং এইটার সাথে আন্তর্জাতিক যে যুক্তরাষ্ট্র বনাম চীনের যে ঠান্ডা যুদ্ধ, তার গভীর সম্পর্ক আছে এই দুইটা জায়গার ঘটনাবলীর সাথে। তাইওয়ানের সাথেও তো এক ধরনের তাইওয়ানকে ঘিরে তো একটা পুরনো সংঘাত আছেই। চীন মনে করে তাইওয়ান তার অংশ, যুক্তরাষ্ট্র মনে করে তাইওয়ান একটা স্বাধীন দেশ। তাইওয়ানকে ব্যবহার করে চীনকে অস্থির করার যুক্তরাষ্ট্রের অনেক দিনের ইচ্ছা, এবং সেটা কোনো গোপন প্রচেষ্টা নেই। চীনকে ঘেরাও করছে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে বিভিন্ন জায়গায়। ইরানের চারিদিকে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের, এখন চীনের চারিদিকে নানা দেশে তারা সামরিক ভূ রাজনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে। ইরানের সক্ষমতা নিয়ে তো আমাদের মনে হলো যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ধারণা ছিল না যে এতদিন ইরান যুদ্ধ করতে পারবে। চীনের সক্ষমতা নিয়ে কি ধারণা আছে নাকি? না, চীন মনে করে যে সে এখনো যুদ্ধে না জড়ানোর, তার তো এইটুকু ধারণা আছে যে যুক্তরাষ্ট্র তার অগ্রগতির পথে একটা বাধা তৈরি করছে বারবার। কিন্তু চীন শান্তিপূর্ণ উপায়ে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে। প্রযুক্তিগতভাবে এআই এর ক্ষেত্রে চীন অচিন্তনীয় অগ্রগতি সাধন করেছে, অবকাঠামো উন্নত করেছে। যুক্তরাষ্ট্র নিশ্চয়ই জানে চীন কি কি ধরনের অগ্রগতি করেছে, চীনও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানে। ফলে এটা একটা ভবিষ্যৎ পৃথিবীর একটা শঙ্কা হয়ে থাকছে, যুক্তরাষ্ট্র এবং চীনের সংঘাত সামরিক দিকে যদি গড়ায় সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে, বিশেষ করে আমাদের দেশে। আমাদের দেশ থেকে তো চীন বেশি দূরে নয়। ফলে ভবিষ্যৎ পৃথিবীর সামরিক সংঘাত হবে আসলে এশিয়াতেই উত্তেজনা ছড়াবে আর কি। দেশের দিকে একটু আসতে চাই। যুদ্ধের কারণে আসলে আমাদের দেশে বলছিলেন যে প্রভাব হয়তো পড়তে শুরু করবে, যদিও সরকার বলছে তেলের সংকট আমরা এক ধরনের দেখতে পাই, পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে তেল যথেষ্ট পরিমাণে আছে। তারপরে আসলে কি ধরনের সংকটে আমাদের দেশ পড়তে যাচ্ছে? একটা হলো, দেখুন, আমাদের তেলে রেশনিং করা হয়েছে জ্বালানিতে, ফলে পেট্রোল পাম্পগুলোয় লম্বা লাইন, যারা গাড়ির মালিক, মোটরসাইকেল, কার, তাদের দীর্ঘ সময় চলে যাচ্ছে পেট্রোল পাম্প। দ্বিতীয়ত এলএনজি নিয়ে একটা সংকট হতে পারে, সরকার অনেক বেশি দামে এলএনজি কিনছে, ফলে এইটা বিক্রি করতে গেলে সরকার কি ভর্তুকি দিবে না এমনি বিক্রি করবে আগের দামে, এবং সরকার ভর্তুকি দিলে সরকারের কিন্তু অনেক বেশি ভর্তুকি দিতে হবে, ফলে সরকারের বাজেটের ক্ষেত্রে এটা একটা বড় চাপ হবে। আবার তেলের সংকটের কারণে জাহাজীকরণ বেড়ে গেছে, অনেক কারখানায় গ্যাস বন্ধ, ফলে কারখানাগুলোর পণ্য উৎপাদনের ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে এবং রপ্তানি পণ্যের জাহাজীকরণ খরচ বেড়ে যাচ্ছে। এতে আমাদের রপ্তানি সক্ষমতা তো কিছুটা কমে যাচ্ছে। আবার দেশে যখন জ্বালানির দাম যদি বাড়ে, তাহলে প্রত্যেক পরিবারের জ্বালানি খরচ বেড়ে যাবে।
এবং সরকার, আপনি জানেন, নতুন সরকার এসেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদিতে গাছ রোপণ এগুলো প্রচুর খরচ করার উদ্যোগ নিয়েছে। ফলে বাজেটের ক্ষেত্রে সরকারকে কর বাড়াতে হতে পারে। তো একদিকে কর বাড়লো, আরেকদিকে জ্বালানি খরচ বাড়লো, আমি বলবো প্রত্যেকটা পরিবারের গায়ে এটার আঁচ লাগবে। আবার একই সময় আইএমএফ আসছে, তারাও চাইবে সরকার যেন কর বাড়িয়ে খরচগুলো মোকাবেলা করে। ফলে আইএমএফ এর চাপ মিলে এবং সামনে 2 মাস পরে বাজেট, এবারের বাজেটটা আমি বলবো একটা বিপজ্জনক বাজেট হয়ে উঠবে পরিবারগুলোর জন্য। সরকারও, বর্তমান সরকার আসলে দায়িত্ব নেওয়ার 1 মাস পূরণ করেছে, তারপরে আসলে এ ধরনের সংকটগুলোতে পড়ে গেল। কেমন আসলে তারা আসলে কেমন এখন পর্যন্ত কেমন না, পারফরমেন্স? সরকারের জন্য কিছুটা দুর্ভাগ্যের ব্যাপার যে তারা ক্ষমতা নিল আর বিশ্বজুড়ে এরকম একটা সংকট হয়ে গেল। সরকার তো জ্বালানিতে রেশনিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, জ্বালানির দাম বাড়ায়নি এখন পর্যন্ত, এবং এরকম সংকটের মাঝেও দেখলাম সেফটি নেট প্রোগ্রাম, যে ফ্যামিলি কার্ড তারা চালু করে দিয়েছে এবং কৃষক কার্ডও চালু করবে বলছে 1 বৈশাখ থেকে। ফলে সরকার এখনো জনগণের গায়ে আঁচ লাগতে দিচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো সরকারকে বাজেট তৈরি করতে যেয়ে বাস্তবতার মুখোমুখি হতেই হবে। ফলে হয় তাকে কর বাড়াতে হবে, না হলে বাজেট ঘাটতি থাকবে। মানে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে আগামী মাসগুলোতে, মানে এই মাসেই এবং আগামী 2 মাসেই। আপনি বলছিলেন যে সরকার আসলে সামাজিক নিরাপত্তার আওতায় বেশ কিছু প্রোগ্রাম নিয়েছে, অনেকগুলো প্রোগ্রাম। তো আমরা দেখেছি মানে প্রায় 37,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বলা হয়েছে 4 কোটি পরিবার পাবে, কৃষক কার্ডও পাবে, বা ইমাম মুয়াজ্জিমদের আসলে ভাতা, খরচ দেওয়া হবে, বা অন্যান্য অনেক ক্ষেত্রে আসলে ভাতা দেওয়ার কথা সরকার চিন্তা করছে, প্রবাসী কার্ডের কথা চিন্তা করছে। তো এই সব প্রোগ্রাম আসলে দীর্ঘমেয়াদে যদি অর্থনৈতিক সংকট মোকাবেলা না করা যায়, চালানো সম্ভব হবে কিনা? এটা বিরাট চাপ তৈরি করবে। আর অন্য দিক থেকেও আমি বলবো একটা কৌশলগত পুনর্ভাবনা দরকার। দেখুন, আমাদের দেশের এই যে সেফটি নেট প্রোগ্রামগুলো কেন চালু করা হয়, যে দারিদ্র পরিস্থিতি মোকাবেলার জন্য। আমাদের দেশে 28% মানুষ দরিদ্র। দরিদ্র মানে দিনে $2 কম আয় করে উনি। তো এরকম আমাদের দরকার হলো এমন অর্থনৈতিক ব্যবস্থা যে দরিদ্র মানুষের সংখ্যা কমে আসে এবং নতুন করে দরিদ্র তৈরি না হয়। তার মানে উৎপাদন সম্পর্কের সংস্কার দরকার, অর্থনৈতিক সিন্ডিকেট গুলো ভাঙা দরকার, শিল্প সম্পর্ক পরিবর্তন দরকার। 24-এর অভ্যুত্থানে কিন্তু এগুলো বড় দাবি আকারে ছিল। কিন্তু আমাদের দেশে যেই সরকারগুলো আসে, বিএনপি, জামাতে ইসলামী বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা তো পুঁজিতান্ত্রিক ব্যবস্থার, বাজার ধর্মী ব্যবস্থার সমর্থক সরকার। তারা উৎপাদন সম্পর্কের সংস্কার করতে চায় না, শিল্প সম্পর্কের সংস্কার করতে চায় না। তারা সেফটি নেট প্রোগ্রামগুলোর মাধ্যমে দারিদ্র পরিস্থিতি কিছুটা সহনীয় রাখতে চায়। বিএনপিও আমি বলবো ওই একই ধরনের নীতি নিয়েছে। এগুলোর ভিতর দিয়ে দারিদ্র অবস্থা একটু সহনীয় থাকবে, কিন্তু দারিদ্রের উৎস কিন্তু বন্ধ হবে না। 24-এর প্রসঙ্গে যেহেতু আসলেন, আসলে একটা ভিন্ন প্রেক্ষাপটে এবার নির্বাচন ছিল। গত 1.5 বছরে আমরা দেখেছি যে 24-এর যে গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষার কথা ধারণ করে নির্বাচনের পথে হাঁটা। তো আসলে এই সরকার এবং নতুন সরকার গঠন, 24-এর যে আকাঙ্ক্ষা, সেটি আসলে কতখানি পূরণ হবে? 24-এর আকাঙ্ক্ষার একটা বড় জায়গা তো হলো রাষ্ট্রের সংস্কার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো। অর্থনৈতিক বৈষম্য কমানোর এখনো কোনো উদ্যোগ শুরু হয়নি আমি বলবো, কিন্তু বিএনপিকে তো এখনো সময় দিতে হবে, মাত্র 2 মাস। তারা কি করে অন্তত 1 বছর দেখতে হবে। কিন্তু তারা কিছু সেফটি নেট প্রোগ্রাম করেছে, কিন্তু অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য যে অর্থনীতিতে আমূল সংস্কার দরকার, সেটা বিএনপি এখনো হাত দিয়েছে বলে দেখা যাচ্ছে না। আবার রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে যেটা জুলাই সনদে রয়েছে, যে প্রস্তাবগুলো যেটা গণভোটে পাশ হয়েছে, বিএনপি কিন্তু গণভোটের অংশটুকু অনুযায়ী এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য আকারে তাদের এমপিরা শপথ নেয়নি। এবং সংবিধান সংস্কার পরিষদের পরিণতি কি হবে, সংবিধান সংস্কার কিভাবে তারা করবে, গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সেই গণভোটের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবে, বিএনপি কিন্তু স্পষ্টভাবে এখনো বলেনি। মনে হচ্ছে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় রয়েছে। কিন্তু তাদের আসলে এইসব বিষয়ে একটা রোড ম্যাপ দেশবাসীকে
জানানো উচিত। যেহেতু পরিষদ প্রসঙ্গে আসলেন, সংবিধান সংস্কার পরিষদ, তারা কিন্তু একটা কথা বলেছে যে আমরা যেসব বিষয়ে, বিএনপি মহাসচিব বলেছে যে আমরা যেসব বিষয়ে একমত ছিলাম সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আসলে বাধা নেই বা আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, নোট অফ ডিসেন্টের অনেক বিষয় গণভোটে এসেছিল এবং সেগুলো বাস্তবায়নে আমরা ভাববো বা চিন্তা করব। আমরা দেখেছি প্রথম দিন যে এই যে 133টা অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটির কাছে সংসদে, তারা সেখানে কিন্তু জামাত ইসলামী বা অন্য দলগুলোর সাথে আলোচনা হয়েছে, যেখানে জামাত ইসলামী 18টা বিষয় আপত্তি তুলেছে এবং বিএনপিও বলেছে 113টা বিষয় সবাই একমত, বাকি বিষয়গুলো নিয়ে তারা আবার বসবে, আলোচনা করবে। এই ক্ষেত্রে আসলে গণভোটের পুরোপুরি বাস্তবায়ন নিয়ে কোনো শঙ্কা দেখা দিল কিনা? না, গণভোটে অনেক বিষয় আসলে অন্তর্বর্তীকালীন সরকার রেখেছে যেগুলা বিএনপির ভিন্ন মত ছিল। স্বভাবত বিএনপির এই সংক্রান্ত আপত্তি এখনো আছে, কিন্তু বিষয় হলো কি, আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। সেটা হলো, এই সরকার তো এই যে বিগত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এটা তো শুধু সরকার বদলের একটা নির্বাচন ছিল না। বিএনপি তো আওয়ামী লীগ থেকে ক্ষমতা পেয়েছে, ব্যাপারটা এই নয়, বা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়েছে তাও নয়। মাঝে তো একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হলো 800, 900, প্রায় 1000 মানুষ জীবন দিয়েছে কিছু পরিবর্তনের জন্য। ফলে এই যে নির্বাচন, এই যে পার্লামেন্ট, এই যে গণভোট, এটা তো একটা শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটা হলো একটা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটা নির্বাচন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটা পার্লামেন্ট, একটা সরকার। আজকে আমরা যেই সরকার দেখছি, এটা তো কোনো স্বাভাবিক নির্বাচিত সরকার নয়। এই সরকার ঘিরে বিরাট একটা প্রত্যাশা রয়েছে। ফলে কারিগরি ত্রুটি, মানে যে গণভোটে এই ছিল, এই আপত্তি, এই বিবেচনার বাইরে, এগুলো তো কারিগরি প্রশ্ন আমি বলবো। এগুলার বাইরে বিএনপির সামনে তো জুলাই সনদ বা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিরাট দায় আছে। ফলে আমি বলবো, গণভোট আদেশ কিভাবে হয়েছে বা জুলাই আদেশ কিভাবে হয়েছে বা আপত্তি কি ছিল, আপত্তির বাইরের বিষয়গুলো তো দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। কিন্তু বিএনপি তো এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। ফলে বিএনপি বলেনি যে তারা শপথ নিবে না, বলেনি এটা যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, এটা ঠিক, কিন্তু তারা এইটাও বলছে না যে আমরা কিভাবে বাস্তবায়ন করব। ফলে আমি বলবো, সংসদের প্রথম দুদিনের অধিবেশনের ভিতর দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বড় অংশই কিন্তু অতৃপ্ত রয়ে গেল, যে জনগণ কোনো দিক নির্দেশনা পেল না যে জুলাইয়ের চাওয়া পাওয়া গুলা কিভাবে পূরণ হবে, কিভাবে বাস্তবায়ন হবে। সামনে বিএনপিকে এটা বলতে হবে, নতুন সরকারকে অবশ্যই এই বিষয়ে একটা স্পষ্ট অবস্থান জানাতে হবে দেশবাসী। বিরোধী দল হিসেবে আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলামীকে প্রথমবারের মতো সংসদে, তো তারা আসলে, তাদের সাথে এনসিপি আছে, জোট, 11 দলীয় জোট, তো তারা বিরোধী দল হিসেবে তারা আসলে কেমন হবে? দেখুন, জামাত ইসলামী আগেও জাতীয় সংসদে ছিল, কিন্তু এবার তারা প্রধান বিরোধী দল এবং পার্লামেন্ট কিন্তু সক্রিয় হয়, সফল হয় পার্লামেন্টারি রাজনীতি সরকারি দল এবং বিরোধী দল মিলে। ফলে বিরোধী দল হিসাবে জামাত ইসলামীর বিপুল দায়িত্ব আছে এই সংসদে। এবং জামাত ইসলামী একটা রেজিমেন্টের দল, একটা ক্যাডার ভিত্তিক দল, তাদের যারা নির্বাচিত হয়েছে তারা দীর্ঘদিন রাজনীতি করা মানুষ। ফলে জনগণের তাদের কাছেও বিপুল প্রত্যাশা আছে যে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে এবং রাষ্ট্র সংস্কার শুধু নয়, অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য জামাত কিন্তু তাদের ইশতেহারে বলেছে যে তারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তারা ন্যায়ভিত্তিক শাসন চায়, অর্থনৈতিক ন্যায় বিচার চায়। তো তার জন্য তাদের জাতীয় সংসদে তারা কতটা সোচ্চার হয় সেটাও দেখার বিষয়, সেটাও একটা বড় নজরদারির ব্যাপার। সব মিলে আসলে নতুন সরকার যে গঠন হলো, সরকারের সামনে আসলে চ্যালেঞ্জ কোনগুলো থাকছে? দেখুন, আমাদের দেশে যে প্রধান চ্যালেঞ্জ দুটো। একটা হলো, দেশটা স্বাধীন হয়েছে 55 বছর, তার আগে আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, তারও আগে 47-এ আমরা একবার স্বাধীন হয়েছি। কিন্তু এই 47 থেকে এই 2026 পর্যন্ত আমরা কিন্তু ব্রিটিশদের যে শাসন কাঠামো, কর্নওয়ালিস সাহেব যে শাসন কাঠামো দিয়ে গেছে, আমাদের পুলিশি ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, আমাদের ডিসি অফিস, ওসি অফিস, এই সবই কিন্তু ওই ব্রিটিশদের আদলের রয়ে গেছে। এইটা পরিবর্তনের একটা চ্যালেঞ্জ প্রত্যেক সরকারের সামনে, এই চ্যালেঞ্জটা থাকে, বিএনপির সামনে এই চ্যালেঞ্জ আছে। আরেকটা হলো অর্থনৈতিক বৈষম্য কমানো। 28 ভাগ লোক, তার মানে 1/3 মানুষ, প্রতি 3 জনে 1 জন মানুষ এখানে দরিদ্র। দরিদ্রদের সামনে কোনো সুন্দর কথাই কোনো অর্থ বহন করে না। সে তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন চায়,
সে তার সন্তানের জন্য ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা চায় এবং সৎভাবে বাঁচতে চায়। তার চাওয়া কিন্তু খুব অল্পই, কিন্তু এইটা পূরণ হচ্ছে না। এই সরকারের সামনেও আগের সরকারের মতোই এই দুটো চাওয়া পূরণের চ্যালেঞ্জ আছে। আমরা দেখি যে আসলে আমাদের অনেক কিছু তো আমদানি করতে হয়। বিগত সরকারের সময় আমরা এক ধরনের টেরিফ চুক্তি হলো দেখলাম যুক্তরাষ্ট্রের সাথে, এবং যেটির কারণে চীনের থেকে কিছু পণ্য আমদানির বিষয়ে বলা গেল যে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, এরকম শোনা যাচ্ছে। যেহেতু পুরো বিষয়টি সেভাবে ওরকম জাতির সামনে উপস্থাপন করা হয়নি, এটি আসলে আপনি কিভাবে দেখেন? আপনার এটাই সবচেয়ে আজকের আলোচনার সবচেয়ে সেনসিটিভ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ দিকে নির্বাচনের ডামাডোলের মাঝে প্রায় গোপনে যে বাণিজ্য চুক্তিটা হলো, এটা আসলে শুধু বাণিজ্য চুক্তি নয়, বাণিজ্য চুক্তি কথাটার আড়ালে একটা গোপন চুক্তি হয়েছে এবং সরকার সেটা প্রকাশ করেনি, নতুন সরকারও এখনো প্রকাশ করেনি। কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় এই চুক্তির নানা দিক প্রকাশিত হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে প্রতিরক্ষা, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি নানা বিষয়ে বাংলাদেশ তার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়েছে। আমি বলবো এই চুক্তি এক অর্থে বাংলাদেশের স্বাধীনতাই অনেক কম্প্রোমাইজ করেছে, আপোষ করা হয়েছে। এখন আমরা যে অর্থনৈতিক বিষয়ে ধরা যাক বা সামরিক বিষয়ে চীনের সাথে চট করে কোনো চুক্তি করতে পারবো না, সেটা যুক্তরাষ্ট্রের অনুমতির ব্যাপার দাঁড়িয়ে যায়। যুক্তরাষ্ট্র সম্মতি আছে কিনা সেটা কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে। অনেক অপ্রয়োজনীয় ব্যাপারে বা প্রয়োজন না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আমাদের অনেক পণ্য কিনতেই হবে যদি আমরা যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে চাই। এরকম অনেক বিষয়, প্রতিরক্ষা বিষয়ে, কৃষি বিষয়ে অনেক পণ্য যুক্তরাষ্ট্র থেকে যে আনতে হবে, তাতে আমাদের কৃষি খাতের কি অবস্থা হবে সেটা কিন্তু ভাবা হয়নি চুক্তি করার ক্ষেত্রে। অন্তর্বর্তীকালীন সরকার একটা বৈধ সরকার ছিল, কিন্তু জনগণের নির্বাচিত সরকার ছিল না। ফলে জনস্বার্থ বিবেচনা না করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটা করেছে। নতুন সরকারের একটা বড় দায় হলো এই চুক্তিটা অবিলম্বে পার্লামেন্টে উপস্থাপন করা এবং দেশবাসীকে জানানো যে কি চুক্তি করা হয়েছে, কি কি ছাড় দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যেহেতু এই সরকার জনগণের নির্বাচিত সরকার, তাদের এই চুক্তি পুনর্বিবেচনা করা উচিত, সংশোধন করা উচিত এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে হলে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত আমি বলবো। যেহেতু বিগত সরকারের কথা চলছে, তো বিগত সরকারের এক উপদেষ্টা তিনি বলেছেন যে ডিপ স্টেট একটা টার্ম আমরা প্রায়ই শুনে থাকি, তো বলেছে ডিপ স্টেট চেয়েছিল তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক, আসিফ মাহমুদ সজীব হয়ে সব সম্প্রতি তিনি এটি বলেছেন। তো ডিপ স্টেট আসলে কারা বা কাদের বোঝানো হয়, বা তারা কেনই বা এই প্রস্তাব দিয়েছিল, তাদের আসলে বাংলাদেশের সাথে স্বার্থের জায়গা কোনটি? আসিফ মাহমুদ এই কথাটা বলেছেন, কিন্তু উনি ব্যাখ্যা করেননি যে ডিপ স্টেট কারা। উনি তো মন্ত্রী উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ছিলেন, ছাত্রদের তরফ থেকে উপদেষ্টা হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক সাহিত্যে ডিপ স্টেট বলতে বোঝানো হয় সাধারণভাবে যে কোনো দেশের বড় গোয়েন্দা সংস্থাগুলো, সামরিক আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র এবং কর্পোরেট হাউস, এই চার শক্তি মিলে একটা শক্তিশালী তো ব্যাপার দাঁড়ায়। তারা প্রত্যেক দেশের নানা নীতি সিদ্ধান্ত প্রভাবিত করে। এখন আমাদের দেশে উনি দাবি করেছেন ডিপ স্টেট নির্বাচন বিলম্বিত করতে চেয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়াতে চেয়েছে। আমাদের দেশে আমরা কিন্তু জানি এবং এটা সবাই জানে, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো চেয়েছে দ্রুত নির্বাচন হয়ে যায়। সামরিক বাহিনী চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচনের জন্য, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। ফলে এখানে আবার এটাও সত্য, আমাদের দেশে সরকারের ভেতরকার একটা মহল এবং বেসরকারি অনেক মহলও নির্বাচন বিলম্বিত করতে চেয়েছিল, তাদের ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছিল, এটাও কিন্তু সত্য। ফলে আমি বলবো আসিফ মাহমুদ ভুঁইয়া যেটা বলেছেন এটা আসলে ওনার আরো ব্যাখ্যা করার দরকার আছে এবং এটা নিয়ে সমাজেও আলাপ করার দরকার আছে যে গণ অভ্যুত্থানের পর যেখানে সংস্কার প্রয়োজন ছিল, অথচ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে কারা অনির্বাচিত সরকারের মেয়াদ বাড়াতে চেয়েছিল, এটা নিয়ে সমাজে আরো আলাপ আলোচনা হওয়া উচিত। এবং ডিপ স্টেট শব্দটা এখানে আমি বলবো ভুলভাবে ব্যবহৃত হয়েছে, কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সামরিক বাহিনী নির্বাচন বিলম্বিত করতে চায়নি, আবার অন্য বেসামরিক একটা মহল যে চেয়েছিল সেটাও কিন্তু সত্য। এবং তাদের সাথে শোনা যায় উপদেষ্টা পরিষদের একাংশ
যুক্ত ছিল। ফলে জিনিসগুলো নিয়ে তো আলাপ আলোচনা হওয়া উচিত। আমরা যে দেখছি নতুন নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবে পুরনো সরকারের সাথে যেহেতু প্রসঙ্গে আলোচনা হচ্ছে, পুরনো সরকারের সময় আমরা দেখলাম ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না। এখন আসলে ছোট্ট করে জানতে চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা সামনের দিনে কেমন হতে পারে বা সরকারের পদক্ষেপগুলো কেমন দেখছেন? আমার তো মনে হয় নির্বাচনের পরে উভয় দেশের উভয় সরকারই ইতিবাচক একটা মনোভাব নিয়েছে এবং উভয় সরকারই বুঝতে পারছে যে প্রতিবেশী হিসাবে তাদের একটা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইতিবাচক উইন উইন সম্পর্ক রাখা উচিত। আপনি দেখবেন ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণা অনেক কমে গেছে, বাংলাদেশেও অযথা যে ভারত বিরোধী নানা কথা হতো সেটাও কমে গেছে, এবং জ্বালানি সংকটে ডিজেল সহ নানা বিষয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকার একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে, দুদেশের ভিতর বাস যোগাযোগ গড়ে উঠছে। আমি বলবো এগুলোই হলো ইতিবাচক লক্ষণ। প্রতিবেশী তো পাল্টানো যাবে না, আমাদেরকে তো পারস্পরিক স্বার্থ সহযোগিতার ভিতরেই থাকতে হবে। তো উভয় দেশের ভিতর এরকম একটা মনোভাব গড়ে উঠেছে। তবে ভারত সরকারের একটা বড় দায়িত্ব রয়েছে, যেহেতু বড় প্রতিবেশী তারা যদি শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে তাদের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে, তাহলে এই সম্পর্কটা আরো ইতিবাচক ধারায় আমি বলবো এগোবে আর কি। যেহেতু যুদ্ধের প্রসঙ্গ এবং যে আগ্রাসন চলছে সেই প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই প্রসঙ্গ টেনেই আলোচনা শেষ করতে চাই। এই যুদ্ধে কোনোভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে কিনা, কি মনে করেন? আমি তো এটা মনে করি না, কারণ বিশ্ব এত বন্য জায়গায় যাবে এইটা কল্পনা করা যায় না, এটা আমি চাইও না, আমি মনে করি এটা ঘটবেও না। কারণ এই ধরনের পারমাণবিক বোমার ব্যবহার যে কলঙ্ক তৈরি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, সেই কলঙ্কের ভার তাদের পরবর্তী প্রজন্মের উপর দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস হয়। জনাব আলতাফ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য। তবে সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি। এই ছিল আজকের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের অনুষ্ঠান, এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।